ইউরোপের ইতিহাসে এমন একটি পরিবার আছে যাদের নাম শুনলে রহস্য, ক্ষমতা আর বিতর্ক সব একসাথে মনে আসে। সেই পরিবারটি হলো রথচাইল্ড ফ্যামিলি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যি পৃথিবী নিয়ন্ত্রণ করে, নাকি এগুলো সবই শুধু গল্প? 18শো শতাব্দীতে মায়ার রথচাইল্ড এর হাত ধরে এই পরিবার যাত্রা শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই তারা ইউরোপ বিভিন্ন দেশে ব্যাংকিং ও অর্থনীতিতে শক্তি অবস্থান তৈরি করে। তাদের নেটওয়ার্ক ছিল এত শক্তিশালী যে এক দেশ থেকে আরেক দেশে সহজেই অর্থ পরিচালনা করতে পারে। আবার ফিরে এসেছিলেন ফ্র্যাঙ্কফুর্টে। ইহুদি মহল্লাতেই খুলে ফেলেছিলেন ব্যক্তিগত মালিকানাধীন ব্যাংক। নিজেই মালিক, নিজেই কর্মী। ইহুদিদের টাকা জমা রাখতেন, সেই টাকা বাজারে খাটিয়ে নির্দিষ্ট সময়ে সুদসহ ফেরত দিতেন। একই সঙ্গে বাবার মতোই প্রাচীন সামগ্রীর ব্যবসাও চালাতেন। যুদ্ধের সঙ্গে জুড়ে গিয়েছিল রথচাইল্ড নামটি। 19বিংশ শতাব্দীর শুরুতেই নেপোলিয়ন বোনাপার্টের ফ্রান্সের সঙ্গে ধারাবাহিক যুদ্ধ শুরু হয়েছিল ব্রিটেন ও তার জোট সঙ্গীদের। 1803 সাল থেকে 1815 সাল পর্যন্ত চলেছিল এই ভয়াবহ যুদ্ধ। ইউরোপকে গ্রাস করতে শুরু করেছিল নেপোলিয়নের ফ্রান্স। নেপোলিয়নের হাত থেকে নিজের সম্পদ রক্ষা করার জন্য হেসে কাসেলের রাজা উইলিয়াম বিশাল পরিমাণ অর্থ পাঠিয়ে দিয়েছিলেন বন্ধু মেয়ারের কাছে। সুযোগ সন্ধানী মেয়ার সেই অর্থরাশি পাঠিয়ে দিয়েছিলেন লন্ডনে তৃতীয় পুত্র নাথান রথচাইল্ডের কাছে। নাথান তখন লন্ডনের পরিচিত ব্যাংকার। 1811 সালে তিনি লন্ডনে খুলে ফেলেছিলেন NM রথচাইল্ড অ্যান্ড সন্স নামে একটি অর্থলগ্নি প্রতিষ্ঠান। দীর্ঘ এক দশক ধরে ফরাসিদের সঙ্গে যুদ্ধ চলায় তলানিতে এসে ঠেকেছিল ব্রিটিশ সেনার মনোবল। ব্রিটেনের অর্থনীতি ভেঙে পড়ায় টান পড়েছিল যুদ্ধের রসদে। সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন মেয়ারের পুত্র নাথান। যুদ্ধ চালানোর জন্য 1813 সালে ব্রিটেনের রাজা তৃতীয় জর্জকে ধার দিয়েছিলেন 9.8 মিলিয়ন পাউন্ড। পুরো টাকাটাই ছিল হেসে কাসেলের রাজা উইলিয়ামের, অর্থাৎ মাছের তেলে মাছ ভেজে নিয়েছিলেন নাথান। নতুনভাবে রসদের যোগান শুরু হওয়ায় খাদের মুখ থেকে আবার লড়াইয়ে ফিরে এসেছিল ব্রিটিশ সেনারা। সেই প্রথম রথচাইল্ড পরিবারের নাম জড়িয়ে গিয়েছিল যুদ্ধের সঙ্গে। রাজার থেকেও ক্ষমতাবান। যুদ্ধ জয়ের পর ব্রিটেনের রাজার কাছ থেকে চড়া সুদসহ ধার দেওয়া অর্থ ফেরত নিয়েছিলেন নাথান। হেসে কাসেলের রাজা উইলিয়ামকে ফিরিয়ে দিয়েছিলেন তার প্রাপ্য টাকা। তবে এই লেনদেন থেকে নাথান কামিয়ে নিয়েছিলেন বিপুল পরিমাণ অর্থ। ব্রিটেনের শাসন ক্ষমতা রাজার হাতে থাকা সত্ত্বেও ব্রিটেনের বুকে অভূতপূর্ব ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন নাথান, রাজ পরিবারের সদস্য না হয়েও। কোনো কারণে একবার রাজার উপর ক্ষুব্ধ নাথান বলেছিলেন, ইংল্যান্ডের সিংহাসনে বসে থাকা কোনো পুতুলকে আমি কেয়ার করি না। যে ব্রিটেনের অর্থনীতি নিয়ন্ত্রণ করে সেই ব্রিটিশ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে, এতটাই দাপট ছিল তার। এরপর ইউরোপের বিভিন্ন দেশের সরকারকে চড়া সুদে টাকা ধার দেওয়া শুরু করেছিলেন নাথান ও তার চার ভাই। প্রজা বিক্ষোভে সম্পত্তি বেদখল হওয়ার ভয়ে রথচাইল্ড পরিবারের কাছে নগদ অর্থ জমা রাখতে শুরু করেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের শাসকেরা। ব্রিটেনে ব্যারন ও ইউরোপের বিভিন্ন দেশে ব্যারনের সমান মর্যাদা দেওয়া হয়েছিল মেয়ার রথচাইল্ডের 5 ছেলেকে। এক কথায় ইউরোপের খ্রিস্টান দেশগুলির অর্থনীতিকে সম্পূর্ণ নিজের মুঠোয় রেখেছিল ইহুদি রথচাইল্ড পরিবার। বিশ্বজোড়া ফাঁদ পেতেছিল রথচাইল্ড পরিবার। ব্রিটেনকে হাতের মুঠোয় নেওয়ার সঙ্গে সঙ্গেই রথচাইল্ড পরিবার পা বাড়িয়েছিল আমেরিকার দিকে। গ্রাস করতে শুরু করেছিল আমেরিকার অর্থনীতি। আমেরিকার প্রথম জাতীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বকলমে ছিল নাথানের রথচাইল্ডের হাতেই। প্রথম নাথানের ফন্দি ধরতে পারেনি আমেরিকা, কিন্তু বিষয়টি বুঝতে পারার পর অর্থনীতি থেকে নাথানের অদৃশ্য হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমেরিকা। ক্ষিপ্ত নাথান বলেছিলেন, আমেরিকা যদি এটা করে তাহলে আমেরিকাকে তার ইতিহাসের সবথেকে ভয়াবহ যুদ্ধ দেখতে হবে। আমেরিকার উপর অখুশি ব্রিটেনকে ক্রুদ্ধ নাথান বলেছিলেন, এই নির্বোধ আমেরিকানদের উচিত শিক্ষা দিতে হবে। আমেরিকাকে আবার ব্রিটেনের কলোনি বানিয়ে দেব আমি। 1812 সালে শুরু হওয়া ব্রিটেন আমেরিকা যুদ্ধের পিছনেও নাকি ছিল নাথান রথচাইল্ডের প্ররোচনা ও টাকা। যুদ্ধে ভেঙে পড়া আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করতে 1816 সালে গঠন করা হয়েছিল আমেরিকার সেন্ট্রাল ব্যাংক। প্রধান বিনিয়োগকারী ছিলেন এই নাথান রথচাইল্ডই। এভাবেই এক ঢিলে দুই পাখি মেরে চলছিলেন নাথান। রাশিয়া জাপান যুদ্ধের সময়ও রথচাইল্ড পরিবার বিপুল পরিমাণ টাকা ধার দিয়েছিল জাপানকে। যুদ্ধের বন্ড ছেড়ে পরিবারটি রাতারাতি কামিয়ে নিয়েছিল কোটি কোটি ডলার। স্বাধীন দেশ হিসেবে ব্রাজিল, রোডেশিয়া, বর্তমানে জিম্বাবুয়ে ও ইসরায়েলের আত্মপ্রকাশের সঙ্গে সরাসরি জড়িয়েছিল রথচাইল্ড পরিবারের টাকা। ব্রিটিশেরা বিশ্বের বিভিন্ন দেশে খনি ও রেললাইন তৈরি করেছিল, সেগুলোর জন্য ব্রিটেনকে চড়া সুদে টাকা দিয়েছিল রথচাইল্ড পরিবার।
একটা সময় বিশ্বের সমস্ত বড় আর্থিক লেনদেন হতো রথচাইল্ডদের হাত ধরেই। রথচাইল্ড পরিবারের হাজার হাজার এজেন্ট ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্টক এক্সচেঞ্জগুলিতে। পরিবারটি কিনে নিতে শুরু করেছিল লোকসানে চলতে থাকা ব্যাংকগুলি। এভাবেই তারা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিকে নিজেদের মুঠোয় নিয়ে নিয়েছিল। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পরিবারটি দেশগুলির ক্ষমতার আসনে বসাতে শুরু করেছিল তাদের পছন্দের সরকার। বিশ্বযুদ্ধগুলো থেকেও প্রচুর টাকা কামিয়ে নিয়েছিল রথচাইল্ড পরিবার। পরস্পরের বিরুদ্ধে লড়তে থাকা দুটি দেশকেই যুদ্ধের রসদ কেনার জন্য চড়া সুদে ঋণ দিত রথচাইল্ড পরিবার। যুদ্ধ শেষ হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশগুলিকে নতুন করে গড়ে তোলার জন্য আরও ঋণ দিত। ক্রমশ ঋণের জালে জড়িয়ে যেত দেশগুলি। সম্ভব হতো না ঋণের টাকা মেটানো। এভাবে বিভিন্ন দেশের সরকারকে হাতের মুঠোয় রাখত রথচাইল্ড পরিবার। ষড়যন্ত্র তাত্ত্বিকদের দাবি, আজও রথচাইল্ড পরিবারের পাতা ফাঁদ থেকে বেরোতে পারেনি অনেক দেশ। রথচাইল্ডদের রহস্যময় জীবনযাত্রা। রথচাইল্ড পরিবারটিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে পরিবারের সদস্যদের জীবনযাত্রা। প্রায় 200 বছর ধরে সমাজ থেকে স্বেচ্ছায় নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে পরিবারটি। সমাজসেবামূলক অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে খুব কমই দেখা যায় পরিবারের সদস্যদের। পরিবারের অন্দরমহলে বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ। পারিবারিক প্রাসাদগুলির জন্য কর্মচারী বাছাই করা হয় অতি সন্তর্পণে। সাধারণত প্রাক্তন কর্মচারীদের বংশধরদের নেওয়া হয় বিভিন্ন পদে। তারা পূর্বপুরুষদের মতোই মুখে কুলু পেটে রাখেন। তবুও পরিবারটির অন্দরমহল সম্পর্কিত যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তা যথেষ্ট চমকপ্রদ। রথচাইল্ডদের ব্যাংকিং ব্যবসায় কন্যা সন্তানদের প্রবেশের অনুমতি নেই। পরিবারের কন্যা সন্তানেরা সাধারণত সমাজসেবামূলক কাজগুলি দেখে থাকেন। অগাধ সম্পত্তি ধরে রাখার জন্য মেয়র রথচাইল্ডের সময় থেকেই পরিবারের তুতো ভাই বোনদের মধ্যে বিয়ের রীতি ছিল। পরবর্তীকালে পরিবারের বাইরে বিয়ে দেওয়া শুরু হলেও পাত্র বা পাত্রীর ইহুদি হওয়াটা ছিল বাধ্যতামূলক। ইউরোপের বিভিন্ন অভিজাত পরিবার থেকে পাত্র বা পাত্রী নির্বাচন করা হতো। তবে বৈবাহিক সূত্রে আত্মীয় হলেও পরিবারের বাইরের মানুষদের সঙ্গে ব্যবসা সংক্রান্ত আলোচনার উপর ছিল কঠোর নিষেধাজ্ঞা। ষড়যন্ত্র তাত্ত্বিকদের তত্ত্ব অনুযায়ী ইংল্যান্ড ও ফ্রান্স থেকে আজও সারা বিশ্ব নিয়ন্ত্রণ করে রথচাইল্ড পরিবারের সপ্তম পুরুষ। পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে 500 ছুঁই। রথচাইল্ড পরিবারের সপ্তম পুরুষদের মধ্যে সবথেকে বিখ্যাত রথচাইল্ড হলেন 38 বছরের আলেকজান্দ্রে রথচাইল্ড। তিনি এখন রথচাইল্ড অ্যান্ড সন্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান। তবে সবথেকে বড় চমকটি হল ভারতের সঙ্গেও একটি বিশেষ সম্পর্ক আছে এই পরিবারের। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রথচাইল্ড আর্কাইভের ট্রাস্টি, নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের স্ত্রী এমা রথচাইল্ড এই পরিবারের কন্যা। আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।